মহানন্দের দিন, মহানন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে। আমার ভোট নাকি কে যেন দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না। খুবই সুন্দর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে নির্বাচন গ্রহণযোগ্যভাবে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হয়েছে। প্রশ্ন হলো এই গ্রহণযোগ্য কার কাছে হয়েছে? টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে শুধু, যিনি কিনা ইউনূস সরকারের একজন অংশীজন, ঐক্যমত্য কমিশনের, দুর্নীতি দমন কমিশনের সংস্কারের সঙ্গে জড়িত থেকে যিনি সরকারের পক্ষেই এতদিন ধরে 18 মাস ধরে কাজ করেছেন, তার কাছে? অবশ্য বাংলাদেশে তো বিদেশি এনজিওর পক্ষ থেকে যাই বলা হবে তাই বেদবাক্য। না হলে টিআইবির রিপোর্টেই এত অনিয়মের উল্লেখ থাকার পরও কি করে নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এই সব শব্দ উচ্চারণ করে টিআইবি? লজ্জাও করে না? চলুন টিআইবি কি বলেছে জানার চেষ্টা করি। টিআইবি রাজধানীর মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা যদি আপনি একবার পড়ে দেখেন তাহলে যে কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের ভেতর খটকা ওঠা স্বাভাবিক। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে যে চিত্র তুলে ধরেছেন তা কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞার সাথে যায় না, বরং তা আমাদের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। অথচ বিস্ময়করভাবে উপসংহারে তিনি নির্বাচনকে গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক বলে সার্টিফিকেট দিচ্ছেন। টিআইবি জানিয়েছে তাদের গবেষণার জন্য দৈব চয়ন পদ্ধতিতে বা র্যান্ডমলি নির্বাচিত 70টি আসনের মধ্যে 21.4%, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, 70টি আসনের 21.4% আসনেই এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। যদিও ডক্টর জামান তড়িঘড়ি করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এর অর্থ এই নয় যে জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, কিন্তু পরিসংখ্যানের সাধারণ সূত্র মতে র্যান্ডম স্যাম্পলিং বা দৈব চয়ন পদ্ধতিতে যে চিত্র উঠে আসে তা সামগ্রিক পরিস্থিতিরই একটি প্রতিচ্ছবি। নির্বাচন নমুনার 1/5 বেশি আসনে যদি জাল ভোটের উৎসব চলে, তবে বাকি 230টি আসনে যে ধোয়া তুলসী পাতা ছিল এমন ভাববার কোনো যৌক্তিক কারণ আছে কি? আমার নেই, আমার ধারণা আপনাদেরও নেই। আরো ভয়াবহ তথ্য হলো ভোটারদের ভীতি প্রদর্শন। টিআইবির পর্যবেক্ষণ বলছে 70টি আসনের মধ্যে 46.4% আসনে ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ প্রায় অর্ধেক আসনে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেখানে ভোটারদের কেন্দ্রে আসতেই বাধা দেওয়া হয়, সেখানে নির্বাচন অংশগ্রহণমূলক কি করে হলো? 35.7% আসনে নাকি ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। এটি কি প্রতিযোগিতামূলক নির্বাচনের লক্ষণ, নাকি পেশি শক্তির নগ্ন মহড়া বলুন তো? 14.3% আসনে পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া এবং সমপরিমাণ আসনে ভোট শুরুর আগেই ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? একটি সুষ্ঠু নির্বাচনের দাবিদার প্রক্রিয়ায় 10.3% আসনে রিটার্নিং অফিসার সহ কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ এবং 7.1% আসনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ কি উপেক্ষা করার মতো বিষয়? 11 দলীয় জোট তো এরই মধ্যে 32টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে। এত বিপুল পরিমাণ অনিয়মের দালিলিক প্রমাণ হাতে নিয়েও যখন বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি, তখন বুঝতে বাকি থাকে না যে এই প্রতিবেদনটি যতটা না গবেষণালব্ধ তার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বা কোনো বিশেষ গোষ্ঠী এই মুহূর্তে আসলে ইউনূসকে তুষ্ট করার প্রয়াস। নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে টিআইবি যে সার্টিফিকেট দিচ্ছে তা রাজনৈতিক বিশ্লেষণের ইতিহাসে এক নতুন কৌতুকের জন্ম দিয়েছে। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, কিন্তু টিআইবির যুক্তি হলো তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষ বা দাড়িপাল্লায় ভোট দিয়েছে। তিনি এই তথ্য কোথায় পেলেন আমরা জানি না। অর্থাৎ প্রতিপক্ষ রাজনৈতিক আদর্শের প্রতীকে ভোট দিতে বাধ্য হওয়া বা কৌশলগত কারণে ভোট দেওয়াকে টিআইবি ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিমূলক হিসেবে চালিয়ে দিতে চাইছে। চালিয়ে দেওয়া যায় খুব সোজা। এটি ভোটারদের রাজনৈতিক অসহায়ত্ব হতে পারে, কিন্তু একে অংশগ্রহণমূলক নির্বাচনের তকমা দেওয়া কোনো আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না। ডক্টর ইফতেখারুজ্জামান নিজেই স্বীকার করেছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু তিনি সেই প্রশ্নকে পাশ কাটিয়ে অদ্ভুত
এক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এবার আসা যাক নির্বাচিত জনপ্রতিনিধিদের গুণগত মানের প্রশ্নে। টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে যে ত্রয়োদশ সংসদের অর্ধেক সদস্যই ঋণগ্রস্ত। তাদের মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা, যা বিগত 4টি সংসদের তুলনায় সর্বোচ্চ। এটি প্রমাণ করে যে রাজনীতি এখন আর জনসেবার মঞ্চ নয়, রাজনীতি এখন বিত্ত বৈভবের সুরক্ষার কবচ। বিএনপিতে এই ঋণগ্রস্তের হার 62% এবং জামায়াত ইসলামীতে 16%। যদিও টিআইবি বলেছে ঋণগ্রস্ত আর ঋণ খেলাপি এক নয়, কিন্তু রাজনীতিতে টাকার এই দাপট এবং ব্যবসায়ী শ্রেণীর আধিপত্য প্রায় 60% প্রমাণ করে যে ক্ষমতার পালাবদল ঘটলেও রাজনৈতিক অর্থনীতির চরিত্র বদলায়নি এবং সবাই এমপি হয়ে এই টাকাটা আসলে তুলে নেওয়ার জন্য এমপি হতে চাইছে, এটা তো বোঝাই যাচ্ছে। নবম সংসদের তুলনায় ব্যবসায়ী এমপির সংখ্যা 3% বেড়েছে, অর্থাৎ সংসদ এখন আইন প্রণেতাদের চেয়ে ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়েছে বেশি। এই বিপুল পরিমাণ ঋণ এবং ব্যবসায়ীদের আধিপত্য কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথে অন্তরায় নয়? টিআইবি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদের পর্যবেক্ষণে এই ভয়াবহ অর্থনৈতিক দুর্বৃত্তায়নের চিত্র উঠে আসার পরও তারা নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে, যাকে আপনি কি বলবেন আমি জানি না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চিত্রটি আরো করুন। 99% প্রার্থী কোনো না কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশন অনেক চেষ্টা করেও সক্ষমতার অভাবে বা সদিচ্ছার অভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি। যেখানে 99% প্রার্থী নিয়ম মানেনি, সেখানে অনলাইন এবং অফলাইন প্রচারণায় অর্থের শ্রাদ্ধ হয়েছে, নির্ধারিত খরচের সীমা অতিক্রম করা হয়েছে, সেখানে নির্বাচন কমিশনকে সক্রিয় বলার সুযোগটা কোথায় আমাকে বলুন। টিআইবি নিজেই বলছে নির্বাচনে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের মধ্যে নিষ্ক্রিয়তা এবং অনিয়ম লক্ষণীয় ছিল। সরকারি কর্মচারীদের এই পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা প্রমাণ করে যে লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের ক্ষেত্র শুধু কাগজে কলমেই ছিল, বাস্তবে নয়। নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে 125টি, যা প্রমাণ করে যে নির্বাচনের পরেও ক্ষমতার দ্বন্দ্বে মাঠ উত্তপ্ত ছিল, যা এখনো চলমান। অর্থ, ধর্ম এবং পেশিশক্তির ব্যবহার শুধু অব্যাহতই থাকেনি, বরং টিআইবির ভাষ্যমতে তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এত নেতিবাচক উপাত্ত, এত অনিয়ম, এত সহিংসতা এবং আচরণবিধির এত ব্যাপক লঙ্ঘনের পরেও টিআইবি যখন বলে আমাদের বিবেচনায় আমরা কোনো ইঞ্জিনিয়ারিং পাইনি এবং নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু হয়েছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি অনিয়মটাই এখন নিয়ম, নাকি ডক্টর ইফতেখারুজ্জামান সরকার ঘনিষ্ঠ হওয়ার কারণে সত্যকে সত্য আর মিথ্যা সত্যকে গ্রহণযোগ্য বলার নতুন কোনো মানদণ্ড তৈরি করেছেন? একটি নির্বাচনের যখন বুথ দখল হয়, আগে থেকে ব্যালটে সিল মারা থাকে এবং ভোটারদের ভয় দেখানো হয়, তখন তাকে তুলনামূলক সুষ্ঠু বলাটা আসলে অনিয়মকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নামান্তর। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমার ভোট কই? আমার ভোট কে দিল? কোন ব্যক্তি দিল? হ্যাঁ, আমার ভোট অন্যজন দিয়ে দিছে। আপনাদের স্মরণ থাকবে 2024-এ 2018-তে নির্বাচনের পরে যে প্রেস কনফারেন্স টিআইবি করেছিল, একবার পড়ে দেখবেন ইফতেখারুজ্জামান তখন কি বলেছিলেন, আর এবারটা পড়ে দেখেন। তখন নির্বাচন নিয়ে ইফতেখারুজ্জামান এত কথা বলতে পারলে এবার তার মুখে কেন এরকম গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এইসব ভাষা আসছে বা শব্দ আসছে, বোঝার জন্য আপনার রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার নেই, সাধারণভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। টিআইবির এই প্রতিবেদনটি তথ্যের দিক থেকে সমৃদ্ধ হয়তো, কিন্তু বিশ্লেষণের দিক থেকে এটি একটি গোলকধাঁধা। কারণ প্রতিবেদনের শরীরের প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে অনিয়ম আর জালিয়াতির ক্ষত, অথচ এর শিরোনাম বা উপসংহারে পরিয়ে দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের একটা মুকুট। এই বহুমুখী অবস্থান শুধু টিআইবির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন? আসলে বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষণের নিরপেক্ষতাকে একেবারে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে টিআইবি যে এরপরে আর টিআইবির কোনো কথা মানুষ বিশ্বাস করবে না। আন্তর্জাতিক মানের কোনো বিশ্লেষক বা পর্যবেক্ষক যদি এই ভোটগুলো দেখেন, তবে তারা নিশ্চিতভাবেই টিআইবির উপসংহারের সাথে একমত হতে পারবেন না। বস্তুত টিআইবির এই প্রতিবেদনটি প্রমাণ করে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞাটি এখন আর স্বচ্ছতার উপর নির্ভর করছে না, বরং নির্ভর করে কে ক্ষমতায় আছে বা কারা নির্বাচন আয়োজন করেছে তার উপর।
তথ্য এবং উপাত্তের সাথে সিদ্ধান্তের এই বিশাল ফারাক আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক নির্মম পরিহাস ছাড়া আর কিছু নয়। এই যে বুদ্ধিভিত্তিক দুর্নীতি, এই বুদ্ধিভিত্তিক দুর্নীতি বাঙালির সবচেয়ে বড় শত্রু আমার মতে। ভালো থাকবেন সবাই।